নদীর নাম ব্রি। উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই নদী সৃষ্টি করেছে অপূর্ব সুন্দর দিবাং ভ্যালি। আর এই নদীকে পুষ্ট করে উঁচু উঁচু পাহাড় থেকে নেমে আসা শত শত ঝর্ণার জল। নদীর মাঝে বিস্তীর্ণ চরে গড়ে ওঠে নয়নাভিরাম থাকার জায়গা, যেখানে প্রকৃতি আপনাকে ভরিয়ে তোলে তার অপরূপ সৌন্দর্যের ছোঁয়ায়। অরুণাচলের পূর্ব প্রান্তের এই জায়গার নাম আনিনি। আজ আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে ঘুরে দেখবেন আনিনি। অরুণাচলের পূর্ব প্রান্তে চীনের বর্ডারের কাছে আনিনির অবস্থান। এখানে একদিকে বয়ে চলেছে ড্রি নদী এবং আরেক দিক থেকে বয়ে এসেছে মাথু নদী। দুই নদীর মিলিত স্রোত নাম নিয়েছে দিবাং। তাই এই উপত্যকা দিবাং উপত্যকা নামেই পরিচিত। আনিনি যেতে হলে সবার আগে পৌঁছতে হবে ডিব্রুগড়। কলকাতা থেকে আসামের ডিব্রুগড় ওয়েল কানেক্টেড। হাওড়া থেকে ট্রেনে ডিব্রুগড় আসতে অনেকটাই সময় লাগে। এছাড়া কলকাতা থেকে ডিব্রুগড় ফ্লাইটে মাত্র 1.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া যায়। আগে থেকে টিকিট কাটলে ভাড়া পড়ে 4000 টাকা মতো। আনিনি অরুণাচল প্রদেশের অংশ, তাই এখানে যেতে হলে আমাদের ডিব্রুগড় থেকে যেতে হবে রোইং। সেখানে এক রাত স্টে করে যেতে হবে আনিনি। আনিনি আমরা আবার রোইং হয়ে নামসাই হয়ে ডিব্রুগড় ফিরব। প্ল্যান মাফিক আমরা কলকাতা থেকে সকালের ফ্লাইটে ডিব্রুগড় পৌঁছে গেলাম। কলকাতা থেকে সকালের ফ্লাইট ধরে আমরা এখন এসে পৌঁছে গেছি ডিব্রুগড়। আর ডিব্রুগড় থেকে এখন আমরা যাব আনিনি। আনিনি যাওয়ার জন্য ডিব্রুগড়েই আপনাদের আসতে হবে। ডিব্রুগড় আপনারা ফ্লাইটে আসতে পারেন, ঠিক যেরকমটা আমরা এসেছি, অথবা ট্রেনেও আসা যায় ডিব্রুগড়। ট্রেনে আসতে চাইলে আপনাকে আসতে হবে নিউ তিনসুকিয়া বা ডিব্রুগড়। ডিব্রুগড় থেকে আপনাকে গাড়ি নিতে হবে। তবে পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে চাইলে তিনসুকিয়া থেকেই অরুণাচলের রোইং যাওয়ার বাস পাবেন। এয়ারপোর্টের বাইরেও ট্যাক্সি কাউন্টার আছে, এখান থেকেও রোইং যাওয়ার গাড়ি পাবেন, তবে ভাড়া অনেকটাই বেশি চায়। এয়ারপোর্টে পৌঁছানো মাত্রই দেখলাম গাড়ি চলে এসছে। সৃজা ট্যুরসের পক্ষ থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছেন ওনারা। আমরা আনিনি যাব দাদার সাথে, দাদা আমাদের নিতেও চলে এসছেন। নমস্কার। থ্যাংক ইউ। আমরা অবশ্য কলকাতার সৃজা ট্যুরস থেকে আগেই গাড়ি বুক করে এসেছি। ডিব্রুগড় এয়ারপোর্ট ছেড়ে বেরোতেই সবুজ চায়ের বাগান আমাদের ওয়েলকাম জানালো। আমাদের পছন্দের দার্জিলিং টি বিখ্যাত তার ফ্লেভারের জন্য, আর আসাম টি বিখ্যাত তার লিকারের জন্য। আর এখন আমরা রয়েছি ডিব্রুগড়ে। আর ডিব্রুগড়কে তো অনেক সময়তে বলা হয় টি সিটি। তো আমরাও রয়েছি আসামের এরকমই একটা চা বাগানে। হাইওয়ের ধারে প্রচুর জায়গায় এরকম চা বাগান ছড়ানো ছেটানো। আর চা বাগানে এখন বৃষ্টির জল পড়ে পুরো সবুজ হয়ে রয়েছে চা বাগানগুলো, এবং সেখানে বেশ রীতিমতো কাজ চলছে চা পাতা তোলার। এইসব দেখতে দেখতে এগিয়ে চলা। বাড়ি থেকে বেরিয়েছি বেশ ভোর ভোর, তাই খিদে পেয়ে গেছে। তাই পথ চলতে চলতে একটু থামা। রোড সাইড একটা এরকম ছোট জায়গা, সেখানে আমরা খেতে এসেছি, ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমরা নিয়েছি হাতে করা রুটি আর ঘুগনি, সাথে ডিমের অমলেট হচ্ছে। ব্রেকফাস্ট করব, করে তারপর এগিয়ে চলবো। ডিব্রুগড় থেকে আনিনির দূরত্ব অনেকটাই, যা একদিনে ট্রাভেল করা পসিবল নয়। তাই আমরা রোইংয়ে এক রাত থাকবো।
এবারে ট্রিপের মূল আকর্ষণ আনিনি হলেও প্রথম দিন তো আমরা আনিনি অবধি যেতে পারছি না, আমরা যাচ্ছি রোয়িং অবধি। এবং রোয়িং যাওয়ার পথে আমরা এখন যে সেতুর ওপর দাঁড়িয়েছি এটা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর ওপর তৈরি হওয়া সেতু। নিচ দিয়ে বয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র, তার উপরে এই সেতুটা প্রায় 11 কিলোমিটার দৈর্ঘ্য এবং এই সেতু ওদিকে ধোলা এবং এদিকে সদিয়া এই দুটো জায়গাকে কানেক্ট করেছে। দেখুন কি বিশাল সেতু। আমরা এখন রয়েছি আসাম অরুণাচল বর্ডারে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, আর এর ঠিক পিছনেই আমরা অরুণাচলে প্রবেশ করব এবং অরুণাচলের লোয়ার দিবাং ভ্যালিতে আমরা প্রবেশ করব। আর সেখান থেকে রোয়িং মাত্র 23 কিলোমিটার। আমাদের আজকের স্টে সেই রোয়িংয়ে। অরুণাচল প্রদেশের ভ্রমণের জন্য আইএলপির প্রয়োজন হয়। অনলাইনেও সহজেই আইএলপি করা যায়। আমরা অবশ্য এখানেই আইএলপি বানাবো অফলাইনে। আধার কার্ড দিয়ে কোথায় যাব বলতেই আইএলপি দিয়ে দিল। চার্জ নিল 50 টাকা জনপ্রতি। ঝামেলা এড়াতে বেশিরভাগ মানুষই অনলাইনে আইএলপির আবেদন করেন। আমরাও সেরকমটাই করতে চেয়েছিলাম, তখন চার্জ নিচ্ছিল 500 টাকা, কিন্তু এখানে যখন এসে আমরা সেটাই করলাম, সেটা মাত্র চার্জ পড়লো 60 টাকা জনপ্রতি। আসামের তিনসুকিয়া থেকে রোয়িং অবধি অরুণাচল প্রদেশ স্টেট ট্রান্সপোর্টের বাস সার্ভিস আছে। এবার এই আইএলপি নিয়ে অরুণাচলের চেকপোস্টে দেখাতেই অরুণাচল প্রদেশে ঢোকার ছাড়পত্র মিলল। আমরা এবার অরুণাচল প্রদেশে প্রবেশ করলাম। অরুণাচলে প্রবেশের সাথে সাথেই প্রকৃতি যেন আরো সবুজ হয়ে উঠল। আমরা রোয়িং এসে পৌঁছলাম। রোয়িং মার্কেটে আমরা লাঞ্চ করতে চলে এলাম। এখানে সস্তায় বেশ ভালো খাবার পাওয়া যায় পূজা হোটেলে। আমরা ফিশ থালি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা রোয়িংয়ে আমাদের হোমস্টের দিকে এগিয়ে চললাম। ডিব্রুগড় থেকে আনিনি দূরত্ব যেহেতু অনেকটাই, একদিনে ওই অতটা যাওয়া তো অসম্ভব, তাই জন্য আমরা প্রথম দিন আজকে থাকবো রোয়িংয়ে। এটা মোটামুটি ডিব্রুগড় থেকে 161 কিলোমিটার দূরে। আমাদের নাইট স্টে হবে আজ এখানেই। কোনখানে? এই যে এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটা অনেকটা জায়গা জুড়ে গাছপালা, চারদিকে পাখির ডাক এগুলো শোনা যাচ্ছে, তার মাঝখানে এরকম ছোট ছোট কটেজ করা। তো এইটা আমাদের কটেজ, এখানেই আমরা আজকে থাকবো। নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় দেখেছি এই বাঁশের কাজটা দেখা যায়, তো এখানেও ঘরের ভেতরে এই জায়গার সাথে সামঞ্জস্য রেখে এই বাঁশের একটা খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, যদিও নন এসি রুম। বেসিক যা সমস্ত আসবাবপত্র থাকার সব কিছুই রয়েছে। আর এই দিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট। আমরা এখন রোয়িংয়ে রয়েছি। এটা অরুণাচলের অংশ, তা বলে ভাববেন না কিন্তু এখানে ঠান্ডা আছে। আমাকে দেখে বুঝতে পারছেন ঘামছি রীতিমতো, কারণ এখানে গরম আর এখানে ফ্যানও রয়েছে। আর এদিকটা দেখুন, এদিকটা এই যে বাঁশের কাজটা কিন্তু খুব সুন্দর করে বানানো। আরেকটা যেটা ব্যাপার, এখানে হয়তো শীতকালে ঠান্ডা পড়ে, তো সেজন্য এখানে যে বাথরুম, সেই বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমরা এখন মোটামুটি একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে বেরোবো রোয়িংকে এক্সপ্লোর করতে। আমরা রোয়িংকে ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। রোয়িংয়ের লোকাল জায়গাগুলো ঘুরে দেখার জন্য অটোও রয়েছে। রোয়িংয়ের ধার ঘেঁষে বয়ে চলেছে ইজি নদী। সেই নদীর উপর আছে দেওনালি ব্রিজ। এই ব্রিজই সমতলের সাথে পাহাড়কে যুক্ত করেছে। রোয়িংয়ে আমাদের হোমস্টেতে ব্যাগেজ রেখে আমরা চলে এসেছি এর কাছেই এই যে নদীটা, এই নদীটাকে দেখতে। নদীতে এখন জল বেশ কম, আমাদের ওই জন্য অনেকটা হাঁটতে হয়েছে। হেঁটে তারপরে আমরা এই জায়গাটায় এসে বসেছি। পিছনে দেখতেই পাচ্ছেন ল্যান্ডস্কেপটা, পাহাড় দূরে, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে এরকম পাহাড়ি পাথুরে একটা নদী।
নদীর তীরে গড়ে উঠেছে একটি সুন্দর রিসোর্ট। আমরা সেখান থেকে একবার ঘুরে এলাম। সন্ধে নামতে আমরা হোমস্টেতে ফেরার পথ ধরলাম। প্রসঙ্গত একটা কথা বলি, রোয়িং থেকে আনিনি শেয়ার সুমো চলে। বুকিং করা যায় রোয়িং মার্কেটের বুকিং কাউন্টার থেকে। যেদিন যাবেন তার আগের দিন অ্যাডভান্স বুকিং করতে হয়। বুকিং অফিসের লোকেশন কারি হাউস রেস্তোরাঁর ঠিক পাশেই। আমরা হোমস্টেতে ফিরেই ডিনার করে নিলাম। চলে এসেছে ডিনার এবং ওনারা বেশ সাজিয়ে দিয়ে গেছেন, আমরা নিজেরাই সার্ভ করে নেব। আমরা তো রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, সারাদিনের একটা জার্নির ধকল তো থাকেই। তারপরে নক করলেন, ডিনার এসে হাজির। এবং ডিনারে রয়েছে যেটা, সেটা একটু উঁকি ঝুঁকি মেরে আমার অলরেডি দেখা হয়ে গেছে। রয়েছে ডাল, আর এটা একটা আলু ভাজি টাইপের, আর রয়েছে এটা কি রয়েছে, রাইস। আমরা দুজন বলে দুটো পাতায় মোড়া, দুজনের জন্য রাইস এসছে, আর আচার আর নুন লঙ্কা। ও হ্যাঁ, চিকেন বা ডিম এই দুটো অপশন ছিল। এবার আমি তো চিকেন খাই না, তাই একার জন্য ওনারা আর চিকেন করবেন না অভিব্রতর জন্য, তার জন্য দুজনেই ডিম নিয়েছি আর ডিম সেদ্ধই নিয়েছি। গুড মর্নিং। কালকে সারা রাত ধরে অঝোরে বৃষ্টি হয়েছে, তার জন্য এখন ওয়েদারটা বেশ আরামদায়ক। কালকে তো গরম লাগছিল, কিন্তু আজকে এখনো অবধি বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর আমরা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকে আমরা যাব আনিনি, এবং আনিনি এখান থেকে প্রায় 225 কিলোমিটার। আর যাওয়ার পথটা তো ভীষণ সিনিক। উত্তর পূর্ব ভারতের এটাই তো বৈশিষ্ট্য, মাঝে মাঝেই থামতে হবে, ফটো ভিডিও নিতে হবে, তার জন্য বেশ অনেকটা সময় লেগে যাবে। হাতে একেবারেই সময় নেই, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। অনেকটা পথ চলা বাকি, সমস্তটা শেয়ার করব আপনাদের সাথে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ অনেকটা পথ যেতে হবে, পুরো জার্নিটাই পাহাড়ের ওপর দিয়ে। আমরা মিহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে প্রবেশ করলাম। এ পথের বেশ কিছুটা অংশ মিহাও ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির উপর দিয়ে গেছে। পথ চলতে চলতে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট জনবসতি দেখা যায়। আমরা এখন যে জনবসতিটা পেরিয়ে যাচ্ছি এর নাম তিয়ারিগাঁও। তবে এ পথের বেশিরভাগ অংশই নির্জন, জঙ্গলময় এবং ভীষণ সুন্দর। তাই পথ চলতে চলতে বন্যপ্রাণেরও দেখা মেলে অনেক সময়। আমরা হঠাৎ একটা বিকট আওয়াজ শুনে থমকে দাঁড়ালাম। খোঁজাখুঁজির পর দেখলাম একটা গাছের মগডালে হুলক গিবনের এক দম্পতি লাফালাফি করছে। বর্তমানে পৃথিবী জুড়ে এই গিবন বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজ সারা পৃথিবীতে মাত্র 12,000-এর মতোই হুলক গিবন বেঁচে আছে। আমরা এবার এগিয়ে চললাম। যত উপরে উঠছি মেঘের পরিমাণ ততই বাড়ছে। আমরা এক সময় এই পথের সর্বোচ্চ স্থান মাওদিয়া পাসে এসে পৌঁছলাম। আনিনি যাওয়ার পথে আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি এটা হচ্ছে মায়োদিয়া পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 8,711 ফিট উচ্চতায় রয়েছে। বেশ উঁচু জায়গাটা, ঠান্ডাও লাগছে, আর হঠাৎ করেই পুরো মেঘ কুয়াশা ঘিরে ধরেছে চারপাশকে। আমরা রোয়িং থেকে 54 কিলোমিটার মতন মাত্র এসেছি, এখনো অনেক পথ চলা বাকি। আমরা এবার এগিয়ে চললাম। আমরা একটা ছোট্ট জনপদে এসে পৌঁছলাম। এখানে অনেকগুলো ছোট ছোট রেস্তোরাঁ আছে, তবে সবকটার নামই 65 কিলোমিটার।
কারণ জায়গাটা রোয়িং থেকে 65 কিলোমিটার দূরে, তাই জায়গাটা 65 কিলোমিটার নামেই পরিচিত। আমরা একটা রেস্তোরাঁয় ঢুকলাম অল্প কিছু খাওয়ার জন্য। জায়গাটায় বেশ ভালো ঠান্ডা আছে, ভেতরে আগুন জ্বলছে, অনেকেই তাপ পোয়াচ্ছেন। আমরা গরম গরম নুডলস খেয়ে আবার এগিয়ে চললাম। আমরা আরেকটি জনপদ হুনলিতে এসে পৌঁছলাম। রোয়িং থেকে হুনলির দূরত্ব 92 কিলোমিটার, আনিনি আরও 131 কিলোমিটার দূরে। এবার দেখা মিলল মিথুনের। আগে অরুণাচলের স্টেট অ্যানিম্যাল ছিল মিথুন, বর্তমানে হুলক গিবন স্টেট অ্যানিম্যাল হয়েছে। গরুর মতো দেখতে এই প্রাণীটি ইদু মিশমি সহ অরুণাচলের অন্যান্য জনজাতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদপে জঙ্গলে ঘুরে বেড়ানো এই প্রাণীটি কিন্তু বিভিন্ন পরিবারের সম্পত্তি। স্থানীয়রা কানের কাটমার্ক দেখে চিহ্নিত করেন এদের। পিছনেই বয়ে যাচ্ছে নদী, নদীতে যেরকম জল আর জলের স্রোত মারাত্মক, আর তার উপরেই রয়েছে এই ব্রিজ। এই ব্রিজ দিয়ে এসেই আমরা যাবো এখন ওদিকে। মাঝে বেশ কিছুটা খারাপ রাস্তা পেরিয়ে আমরা পথের মাঝে রানলিতে একটা হোটেলে এসে পৌঁছলাম। এখানে কিন্তু আর কোনো জনবসতি নেই। দেখলাম পথ চলতি মানুষের কাছে এটা একটা মাস্ট স্টপ পয়েন্ট। সকলে কিছু না কিছু খাওয়া দাওয়া করেন এখানে। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তার ধারে সেরকম কিন্তু দোকানপাট নেই, তার জন্য আমাদের লাঞ্চ করতে একটু দেরিই হলো। এখন অনেকটাই বিকেল হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। বাইরে বৃষ্টি পড়ছে আর এখন আমরা অপেক্ষা করছি লাঞ্চ আসার জন্য। আমরা ভাত, ডাল, সবজি, আচার দিয়ে একেবারে বেসিক লাঞ্চ সেরে নিলাম। এরপর আবার এগিয়ে চললাম। আনিনি এখনো 87 কিলোমিটার দূরে, তবে এ পথে প্রকৃতি আপনাকে কোনোভাবেই ক্লান্ত হতে দেবে না। সন্ধে নামছে, মেঘ কুয়াশা ভেদ করে গাড়ির হলুদ আলোর ভরসায় আমরা আনিনি পৌঁছে গেলাম। আমরা আজকে থাকবো একটা হোমস্টেতে, ইদু মিশমি ট্রাইবদের হোমস্টে এটি। আমরা ফ্রেশ হয়ে কিচেনে চলে এলাম। পুরো বাঁশের তৈরি এই কিচেন কাম ডাইনিং স্পেসে মেঝেতে বসেই আড্ডা খাওয়া দাওয়া হয়। মাঝে আগুন জ্বালিয়ে রাখা হয়, আগুন থেকে কিছুটা উপরে কাঠ ঝুলিয়ে রাখা হয়, আর এই কাঠের উপর রাখা হয় ড্রাই মিট, যা আগুনের তাপ ও ধোঁয়া পেলে ড্রাই হয়। কি রান্না হচ্ছে দেখার জন্য আমরা কিচেনে উঁকি দিলাম। দেখলাম ড্রাই পর্কের একটা ডিশের প্রিপারেশন চলছে। ইদু মিশমি ট্রাইবের মানুষজন সাধারণত ড্রাই মিটের ডিশই বানান। লাউ দিয়ে বানানো জলের বোতল, এদিকটা ফুটো আছে,
আমরা এসে থেকে ডাইনিং হলেই বসে ওনাদের সাথে গল্প করছি। তো এখন ডিনারও রেডি হয়ে গেছে, এখানে সমস্ত কিছু ওনারা রেখে দিয়েছেন, সেলফ সার্ভিস নিজেদের নিয়ে নিতে হবে। ভাত, ডাল, একটা সবজি রয়েছে, ভেজ ননভেজ দু রকমেরই অপশন রয়েছে। তো অভিব্রত ননভেজে মাংস রয়েছে, মাংস নিয়েছে, আর আমার জন্য রয়েছে ডিম সেদ্ধ। এই যে এটা লেখা আছে হামুকো, এটা মানে বেসিক্যালি খানা পিনা, মানে আমাদের খাওয়া দাওয়া। তো এখন আমরা এখানেই ডিনার করব। বাইরে কিন্তু বৃষ্টি এখনও চলছে এক নাগারে। আজ অনেকটা জার্নি হয়েছে, তাই ডিনার সেরে আমরা শুয়ে পড়লাম। গুড মর্নিং। কালকে রাত্রেই তো আমরা এসে পৌঁছে গেছি আনিনি, আর রাত্রির হয়ে গেছিলো, তখন অন্ধকার ছিল চারদিক, তাই আপনাদের ভালো করে চারদিকটা ঘুরে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টেটা একটু অন্যরকম, মানে এখানে একদম বাড়ির ছোঁয়া রয়েছে। এখানে বেশ কিছু নিয়ম মেনটেন করতে হয়, যেমন আমরা আমাদের বাইরের জুতোগুলো ওখানে রেখে ভেতরে পরার স্লিপার ওনারা প্রোভাইড করেন, সেটা পরেই পুরো ভেতরে থাকতে হয়। আর খাওয়ার জায়গাটা খানিকটা যেতে হবে ওই নিচে। কালকে যেখানে ওনাদের সাথে বসে গল্প করছিলাম, আপনাদের সাথে দেখাও হয়েছিল সেখানেই আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আরেকটা কথা এই হোমস্টের ব্যাপারে বলার, এখানে কিন্তু টয়লেটটাও অ্যাটাচ টয়লেট নয়। এই যে যাব আমরা এখন খাওয়ার জায়গায়, ওই যাওয়ার পথেই রয়েছে ওদিকে টয়লেটটা, সেখানেই স্নান, বাথরুম সব কিছু ওখানেই। আমরা এখন রয়েছে আনিনিতে। আনিনিতে ইদু মিশমি ট্রাইবের লোকজন বাস করেন। আপাতত আমরা এখন উঁকি দেব সেই ট্রাইবাল ট্র্যাডিশনাল কিচেনে। মাটি থেকে উঁচুতে বাঁশ দিয়ে বানানো এই হচ্ছে তাদের কিচেন এবং তার সাথে ডাইনিং হল, আর সেখানেই আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজ আমরা যাব আচিসো আর ব্রুনি। ব্রুনি হলো এই রুটের শেষ পয়েন্ট, এরপরেই চায়না শুরু হয়। এ পথে প্রচুর ওয়াটারফল দেখতে পাওয়া যায়। আমরা এবার দিবাং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাব। আমরা সোশ্যাল মিডিয়া খ্যাত চিগু ক্যাম্পে এসে পৌঁছলাম। খুব বৃষ্টি পড়ছে, তাই আগে ব্রুনি ঘুরে তারপর চিগু ক্যাম্পে আসবো আমরা। আমরা এখন এসে পৌঁছে গেছি দিবাং ভ্যালিতে এবং রয়েছি আপার দিবাং ভ্যালিতে। আনিনি থেকে রুনি যাওয়ার পথে এই যে পথটা, দুদিকে একটু বৃষ্টির জল পেতেই অসংখ্য জলরাশি ঝর্ণার আকারে ঝরে পড়ছে, আর তার জলে এই যে নদীটা সেটা পুরো ফুলে ফেপে উঠেছে, প্রচণ্ড জল, আর সেই রকম জলের গর্জন আর জলের স্রোতও। এক
আমরা জাস্ট যেতে না যেতেই দেখতে পাচ্ছি একটা করে ঝর্ণা ঝরে পড়ছে। রাস্তার দুপাশে অজস্র ঝর্ণা আর অনেক উঁচু থেকে প্রত্যেকটাই ঝাঁপিয়ে পড়ছে এই নদীতে। আমরা এখন এসে পৌঁছে গেছি ব্রুনি। এই অবধি যাওয়ার পারমিশন রয়েছে, ওই যে ওইখানে রয়েছে আর্মি চেকপোস্ট, ওদিকে আর যাওয়া যায় না। আমার পিছনে দেখুন ওই যে বরফাবৃত পাহাড়গুলো, ওগুলো কিন্তু সব চায়নার পাহাড়। ওদিকটায় যেরকম পুরো বরফে ঢাকা পাহাড় যেখানে মেঘ আনাগোনা করছে, আর আমার পিছনের যে পাহাড়গুলো সেগুলোর মাথাতেও বরফ পড়েছে, অল্প স্বল্প বরফ রয়েছে। আর এগুলো সমস্তটাই দিবাং ভ্যালির অংশ, সেই দিবাং ভ্যালি যার মধ্যে এই ভীষণ সুন্দর সিনিক রাস্তা ধরে আমরা এতক্ষণ এলাম পুরো জার্নিটা এনজয় করতে করতে। দিবাং ভ্যালিতে একটু পরপরই জলপ্রপাত দেখা যায়। বেশ কিছু জলপ্রপাতের কাছ অব্দি যাওয়ার রাস্তাও আছে। তেমনই এক জলপ্রপাত হলো মায়ু জলপ্রপাত। মেন রোড দিয়ে জঙ্গলের পথ ধরে বেশ কিছুটা গেলে এর সামনে যাওয়া যায়। পথ চলতে চলতে প্রচুর ওয়াটারফলের দেখা মেলে এখানে, তার মধ্যে কয়েকটাই আবার ট্রেক করে যাওয়াও যায়। এর মধ্যে একটা ভীষণ সুন্দর ওয়াটারফল বলেই শুনেছি, সেটা হচ্ছে মায়ু ওয়াটারফল। তো সেটার দিকেই এখন আমরা যাচ্ছি। এখান থেকে এই যে রাস্তা, এই ধরে এগোতে হবে। মেন রোড থেকে গাছের ফাঁক দিয়ে অল্প দেখা গেলেও মেন রোড থেকে জঙ্গলের পথ ধরে বেশ কিছুটা গেলে এর সামনে যাওয়া যায়। ওয়াটারফলের সামনে পৌঁছে আমি তো অবাক, গ্যালন গ্যালন জলরাশি নেমে আসছে উঁচু পাহাড়ের ওপর থেকে। পাথরের সাথে আঘাতে বাতাসে ভেসে বেড়াচ্ছে বিন্দু বিন্দু জলকণা। এরপর আমরা চিগু ক্যাম্পের দিকে এগিয়ে চললাম। এখন আমরা রয়েছে যে জায়গাটায়, সোশ্যাল মিডিয়ার দৌলতে এই জায়গাটা ভীষণ ফেমাস। আনিনি বললেই প্রথম যে ছবি আমাদের চোখের সামনে আসে সেটা হলো এই জায়গা, চিগু ইকো ক্যাম্প। কেন এই জায়গাটা এত ফেমাস দেখুন। এই যে কাঠের কটেজগুলো, এগুলোর পজিশনটা দেখুন। এই যে চোখের সামনে দেখতে পাচ্ছেন ওয়াটারফল, সামনেও রয়েছে পাহাড়, বরফাবৃত পাহাড়, ওয়াটারফল, পিছনেও ওয়াটারফল, আর সামনে দিয়ে বয়ে গেছে ড্রি নদী। এটা হচ্ছে দিবাং ভ্যালির একটা অংশ। আমরা এবার ড্রি নদীর কাছে এলাম। ফেরার পথে আমরা ঘুরে দেখে নিলাম ড্রি আফরা ক্যাম্প। ড্রি নদীর ধারে সাজানো গোছানো সুন্দর ক্যাম্প ড্রি আফরা।
প্রকৃতির মাঝে এ যেন এক টুকরো স্বর্গরাজ্য। এখানে থাকার জন্য কটেজ ও টেন্ট দুই আছে। সন্ধে নামছে, আমরা আনিনি ফিরে চললাম। আজ আনিনিতে আমরা থাকছি আনিনি হাটে। এদের ব্যবস্থাপনা বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আমরা ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম। সারাদিন পাগলের মতন এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরাঘুরির চক্করে পেটে সেরকম কিছু পড়েনি, আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তাই এসেই আমরা আনিনি হাটে পৌঁছেই যেটা করেছি, স্ন্যাক্সের অর্ডার দিয়ে দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি লেমন টি আর চিলি মাশরুম। লেমন টিটা খুব ভালো লাগছে, একটা লেবুর গন্ধ, আর তার সাথে হানি ইউজ করেছেন মিষ্টি করার জন্য, ব্যাপারটা বেশ ভালো। আর তার সাথে এই যে চিলি মাশরুম, এটাও খুব ভালো, ঝাল ঝাল। আজ সকালে ওয়েদারটা বেশ ঝকঝকে। আমরা হেঁটে আশপাশটা ঘুরে দেখলাম। এরপর ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ আমরা রোয়িং ফিরে যাব। সত্যি ছবির মতো সুন্দর আনিনি। আনিনিকে এখন বিদায় জানানোর পালা। এবারের মতো বিদায়, জানি না আবার কবে পরে আসতে পারবো, তবে ভীষণ সুন্দর লাগলো। পরে আবার একবার আসার ইচ্ছা রইল। পথ চলতে চলতে ইদু মিশমি ট্রাইবের মানুষদের সাথে দেখা হলো, যিনি কাঁধে বন্দুক ঝুলিয়ে চলেছেন। अच्छा, वो ये काटते हैं ना, लकड़ी काटते हैं, पहाड़ तक जाता है, मतलब दूर तक जाता है ना। ओके ओके। আমরা আবার এগিয়ে চললাম। এই পথে একটা জায়গায় ঝর্ণা পাহাড় থেকে রাস্তার ঠিক ওপরে এসে পড়ে। এখানে আমাদের ড্রাইভার দাদা গাড়িটা একটু ধুয়ে নিলেন, তারপর আবার এগিয়ে চলা। পথ চলতে চলতে এই যে জায়গাটায় দাঁড়িয়েছি, দাঁড়ানোর অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত প্রকৃতি ভীষণ সুন্দর, চলতে ইচ্ছাই করছে না। প্রতিটা জায়গায় মনে হচ্ছে দাঁড়াই, এই করতে করতে যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আর যাবও আমরা অনেকটা পথ। আর মেন যে কারণে দাঁড়ানো এই জায়গাটায় স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন দুটো নদী একসাথে মিলিত হয়েছে। একদিকে মাথু নদী আর একদিকে ড্রি নদী, দুটো একসাথে মিলিত হয়ে দিবাং নদী নামে বয়ে চলেছে। আর তাই জন্য আমরা যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটার নামও দিবাং ভ্যালি। একই পথে মায়োদিয়া পাস হয়ে রোয়িং ফিরতে রাত হয়ে গেল। আমরা ফিরেই ডিনার করে শুয়ে পড়লাম।
এখন আবার আমরা ফেরার পথ ধরেছি। পাহাড়ের সাথে রোয়িংয়ের ওয়েদারকে একেবারেই মেলাতে পারবেন না। পাহাড়ে যেরকম মেঘ বৃষ্টি চলছিল, এখানে কিন্তু একদম ঝকমকে ঝলমলে ওয়েদার। এখন আবার আমরা রোয়িং থেকেও ডিব্রুগড়ের দিকে ফিরে চলবো, আর ফেরার পথে বেশ কিছু জায়গা ঘুরে সারা দিন কাটিয়ে তারপরেই ডিব্রুগড়ের দিকে ফিরবো। আমরা প্রথমে ভেবেছিলাম রিওয়াজ মিউজিয়াম দেখতে যাব, কিন্তু আজ সোমবার মিউজিয়াম বন্ধ থাকে, তাই সোজা এগিয়ে চললাম ভীষ্মকনগরের দিকে। ভীষ্মকনগরে তিব্বতীয় ভার্মান ট্রাইব চুটিয়াসদের প্রাসাদের একটি ধ্বংসাবশেষ আছে, যা বর্তমানে এএসআই এর তত্ত্বাবধানে। আমরা সেটা ঘুরে দেখে ডিগারুর দিকে এগিয়ে চললাম। আমরা এখন এসে পৌঁছে গেছি দিগারু ইকো রিসোর্টে। এই রিসোর্টটা কেমন আসুন আপনাদের ঘুরে দেখাই। প্রকৃতির মাঝে সুন্দর ইকো রিসোর্ট। এখানে এসি নন এসি কটেজ আছে থাকার জন্য। তবে এখানে মূল মজা হলো জলের ওপর বসে খাওয়া দাওয়া ও সময় কাটানো। এরপর আমরা লোহিত নদীর ওপর ব্রিজ ধরে চৌখামের দিকে এগিয়ে চললাম। দিগারু ইকো রিসোর্টে বেশ খানিকক্ষণ মজা করার পর আমরা এখন এসে গেছি চৌখাম রাজবিহার। পথে যেতে যেতে এই সুন্দর রংটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে। পুরো ঝকঝক করছে, গোল্ডেন কালার, আর তার উপরে সূর্যের আলোটা পড়ে একদম সোনার মতন জলজল করছে। আমরা এবার এগিয়ে চললাম অরুণাচল প্রদেশের নামসাইয়ের দিকে। আমরা এখন এসে গোল্ডেন প্যাগোডাতে, আর এখানে একদম মানে ফেস্টিভ মুড, সাজো সাজো রব, তার কারণ ওদের সঙ্গীন চলছে। এটা অনেকটা আমাদের সংক্রান্তির মতো। আজকে আমরা চৈত্র সংক্রান্তির দিনে এখানে এসে পৌঁছেছি, তাই জন্য এখানে একদম সবাই একদম ট্র্যাডিশনাল ড্রেসে রয়েছে, সেজেগুজে রয়েছে। আর বিষয়টা অনেকটা আমাদের হোলির মতন, একজন আরেকজনকে জল দিয়ে এই দিনটাকে উদযাপন করছেন। এই যে দেখুন অনেক মানুষের ভিড়, তার সাথে খাবারের দোকান বসেছে, প্রচন্ড আনন্দ করছেন সবাই এখানে। আমাদেরকেও খানিক ভিজিয়ে দিয়েছেন ওনারা, আমরাও ভিজেছি ওনাদের সাথে, আমরাও আনন্দের জোয়ারে মেতে উঠেছি। নামসাই ঘুরে আমরা ট্র্যাডিশনাল লাঞ্চ করতে এলাম। অরুণাচল থেকে ধীরে ধীরে এখন আসামের দিকে এগিয়ে চলার পালা। এখন অবধি আমরা অরুণাচলেই রয়েছি, অরুণাচলের নামসাইতে রয়েছি। আর অরুণাচল ছেড়ে যাওয়ার আগে তাদের ট্র্যাডিশনাল ডিশ একবার ট্রাই করার তো ভীষণ ইচ্ছা ছিল, এবং সেই কারণেই আমরা এখন যে জায়গাটা খেতে এসেছি সেখানে দেখুন ট্র্যাডিশনাল থালি আমরা নিয়েছি। ট্র্যাডিশনাল থালিতে যেটা সব থেকে আগে নজর কাটছে সেটা হচ্ছে পাতায় মোড়া ভাত। এর মধ্যে ভাত রয়েছে, এটা একটা স্যুপের মতন রয়েছে, কি সেটার নাম জানতে হবে। ডাল, তরকারি, আলু মাখা, এটা ওদের একটা চাটনি টাইপের, আর পাঁপড়। এই হচ্ছে এখানকার থালি। এর সাথে ননভেজ যে কোনো আইটেম নেওয়া যায়। তো আমি ডিমের অমলেট নিয়েছি, অভিব্রত নিয়েছি চিকেন। কিন্তু মেন ট্র্যাডিশনাল থালিটা কি সুন্দর, আর সেটা পরিবেশনাও করা হয়েছে কি সুন্দরভাবে। এরপর আমরা ডিব্রুগড় ফিরে চললাম। ডিব্রুগড় রাত কাটিয়ে পরের দিন সকালের ফ্লাইটে আমরা ফিরে চললাম কলকাতা। পাবলিক ট্রান্সপোর্টে খুব সহজেই আনিনি ঘুরে দেখা যায়। ট্রেনে তিনসুকিয়া পৌঁছে গেলে সেখান থেকে রোয়িং যাওয়ার রেগুলার বাস পাবেন। প্রাইভেট ও গভর্নমেন্ট দুই ধরনের বাস অপারেটরস আছে। আবার রোয়িং থেকে আনিনি যাওয়ার জন্য শেয়ার সুমোও চলে, ভাড়া পড়ে জনপ্রতি 1000 টাকা। রোয়িং লোকাল ঘোরার জন্য অটো পাবেন, তবে আনিনি থেকে ব্রুনি বা আচিসো যাওয়ার জন্য গাড়ি বুক করতেই হবে। তবে বাইক বা স্কুটি চালাতে পারলে আনিনির হোটেল বা হোমস্টেতে বললে রেন্টে স্কুটি বা বাইকের ব্যবস্থাও করে দেন। সেক্ষেত্রে ভাড়া পড়ে 500 থেকে 600 টাকা দিন প্রতি। অনলাইনে আইএলপি করতে চাইলে এই ওয়েবসাইট থেকে করতে পারেন। খরচ জনপ্রতি 500 টাকা। এছাড়া অন স্পট অরুণাচলের এন্ট্রি গেট থেকে খুব সহজেই আইএলপি পাওয়া যায়, তবে আধার কার্ড অবশ্যই ক্যারি করবেন। আর বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট অ্যালং উইথ পেরেন্টস আইডেন্টিটি কার্ড ইম্পর্টেন্ট। বর্ষা ছাড়া বছরের যে কোনো সময়ই আনিনি ভ্রমণ করা যায়। বর্ষায়ও যাওয়া যায়, তবে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকে। অরুণাচল প্রদেশে এয়ারটেলের মোবাইল পরিষেবা বেশ ভালো। রোয়িং আনিনি সর্বত্র এয়ারটেল চলে। আনিনি থেকে চিগু ক্যাম্প অব্দি কিছু কিছু জায়গায় এয়ারটেলের সার্ভিস পাওয়া যায়। রোয়িং ও আনিনিতে থাকার অনেক অপশন আছে, তবে ভাষাগত সমস্যার জন্য বুক করার ক্ষেত্রে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে থাকে।
হুনলিতে থাকার জন্য একটাই অপশন আছে, বিপদে পড়লে কাজে দিতে পারে। দিগারু বা নামসাইতে থাকার জন্য অনেক রিসোর্ট পাবেন।